ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল কেমিস্ট্রি বাই নওয়াজ। আপনারা সবাই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রসায়নের সমস্যা সমাধানে কেমিস্ট্রি বাই নওয়াজ কাজ করে যাচ্ছে। অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সব সাবজেক্টের উপরে আমি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। আমার প্ল্যান হলো রসায়ন বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সবগুলো বিষয়ের উপরে একটা টোটাল কোর্স সম্পন্ন করা, আর সেটা আপনাদের জন্য একেবারে ফ্রিতেই উন্মুক্ত থাকবে। এবং সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো বেশিবার এসেছে সেগুলোর হ্যান্ড নোট সহকারে লাইন বাই লাইন বিশ্লেষণ করা। তো আজকে আমি আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ ভৌত রসায়নের সবচেয়ে 2 নম্বর চ্যাপ্টারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ত্রিমাত্রিক বাক্সে অবস্থিত কোনো কণার জন্য শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি প্রতিপাদন করো এবং সেই সাথে শক্তির সমীকরণটিও। এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত 19, 17, 15-তে। তো সামনের দিনগুলোর জন্য এই সামনে যে পরীক্ষা আসছে তার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে একটা ত্রিমাত্রিক বাক্স কল্পনা করে নেই। এটা হচ্ছে একটি ত্রিমাত্রিক বাক্স। এই ত্রিমাত্রিক বাক্সের 3 অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যকে এল এক্স, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যকে এল ওয়াই এবং জেড অক্ষ বরাবর দৈর্ঘ্যকে এল জেড দিয়ে প্রকাশ করে নিলাম। আমরা জানি কি এই ত্রিমাত্রিক বাক্সের ভিতরে কোনো বস্তুর কণার বিভব শক্তিটা শূন্য, বা স্থিতিক শক্তিটা শূন্য, ভি ইকুয়াল টু শূন্য। কিন্তু এই বাক্সের বাইরে সেই বিভব শক্তির মানটা কি? অসীম। তো এটা জাস্ট আমরা একটা অনুমান করে নিলাম যে ত্রিমাত্রিক বাক্সের ভিতরে এই, কণাগুলো কি অবস্থায় আছে সেটা। এখন আমরা যেটা লিখে নেব সেটা যে ধরা যাক ত্রিমাত্রিক বাক্সটির এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর দৈর্ঘ্য, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য এল এক্স, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য এল ওয়াই, জেড অক্ষ বরাবর দৈর্ঘ্য এল জেড। এবং এই এক্সটার মান কি? এক্সটার মান হবে অবশ্যই 0 থেকে বড় এবং এল এক্স থেকে ছোট, ওয়াইটা হবে 0 থেকে বড়, এল ওয়াই থেকে ছোট, জেডটা হবে 0 থেকে বড়, এল জেড থেকে ছোট। এখন এই শ্রোডিঞ্জারের যে অরিজিনাল তরঙ্গ সমীকরণ আমরা আগের ভিডিওতে বলেছিলাম, প্রতিপাদন করেছিলাম শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ, সেটা ছিল সময় অনির্ভর। তো সেই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা কি? এম ভর বিশিষ্ট কোনো কণার জন্য ত্রিমাত্রিক ধারার শ্রোডিঞ্জার সমীকরণ ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই বাই ডেল জেড স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই মাইনাস ভি সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এটা কিন্তু শ্রোডিঞ্জারের অরিজিনাল তরঙ্গ সমীকরণ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে। তো এইখান থেকেই আমরা এই ত্রিমাত্রিক বাক্সে অবস্থিত কণার জন্য শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি প্রতিপাদন করবো এবং সেই সাথে শক্তির সমীকরণটিও দেখাবো। তো তার জন্য আমরা যেটা জানি সেটা হলো যে এই বাক্সের ভিতরে কোনো কণার স্থিতিশক্তি বা বিভব শক্তি শূন্য এবং বাক্সের বাইরে স্থিতিশক্তি অসীম, এটা কিন্তু প্রথমেই আমি আলোচনা করে নিয়েছি। তো এখানে যদি বিভব শক্তি শূন্য বা অসীম হয় তাহলে এই সমীকরণটাকে কিভাবে লেখা যায়? যে ভি এর জায়গায় শূন্য বসিয়ে দিব, শূন্য বসিয়ে দিলে ভি আউট হয়ে শুধুমাত্র থাকবে ই সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে তরঙ্গ ফাংশন সাই কিন্তু 3টা স্বাধীন চলকের উপর নির্ভরশীল। সেই স্বাধীন চলক 3টা কি কি? এক্স, ওয়াই এবং জেড। এই 3টা স্বাধীন চলকের উপরে তরঙ্গ ফাংশন সাই নির্ভরশীল। তাহলে আমরা লিখতে পারি কি? সাই এক্স ওয়াই জেড এর অপেক্ষক বা ফাংশন। আবার আমরা ক্যালকুলাসে পড়েছিলাম যে চলকের পৃথকীকরণ পদ্ধতি, ওখানে এটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। চলকের পৃথকীকরণ পদ্ধতি অনুসারে সাইকে 3টি একক চলকের স্বতন্ত্র ফাংশন এক্স, বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড এর গুণফল হিসেবে ধরা যায়। হ্যাঁ, এই তরঙ্গ ফাংশন সাইকে পৃথকীকরণ পদ্ধতি অনুসারে 3টি একক চলকের স্বতন্ত্র ফাংশন হিসেবে ধরা যায়। তো স্বতন্ত্র ফাংশনের গুণফল হিসেবে ধরা যায়। স্বতন্ত্র ফাংশনটা কি কি? এক্স, বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড। বড় হাতের এক্সটা হলো এই যে চলক এক্স এর ফাংশন, বড় হাতের ওয়াইটা হলো চলক ওয়াই এর ফাংশন, বড় হাতের জেডটা হলো চলক জেড এর ফাংশন। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাই টোটাল তরঙ্গ ফাংশন সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, বড় হাতের এক্স এক্স, বড় হাতের ওয়াই ওয়াই, বড় হাতের জেড জেড। তো এই এক্স যেহেতু ছোট হাতের এক্স এর ফাংশন সেজন্য এটাকে ব্র্যাকেটে লিখে নিয়েছি সাইডে। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করে নিলাম। এখন আমাদের যে টার্গেট সেটা হলো এখান থেকে আমরা এই যে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ারের মান লাগবে, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ারের মান লাগবে, ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ারের মান লাগবে এবং সেই সাথে সাই এক্স ওয়াই জেড এর মানটাও লাগবে। অর্থাৎ এই মানগুলো আমাদের প্রয়োজন। তো প্রথমে আমরা এই 3টা মানকে বের করে নিব। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই অংশটার মানটা বের করে নিব। তো এই অংশটার মানটা কিভাবে বের করে নিব? এর অংশটার মান বের করার জন্য আমাদের বোঝাই যাচ্ছে এটাকে কি করতে হবে, যে এই সাই সমীকরণটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার নয়, কিন্তু এ স্কোয়ার আছে, তার মানে কি ডাবল, 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে এই তরঙ্গ ফাংশন সাইকে। তরঙ্গ ফাংশন সাই তো এখানেই আছে। তো এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে? 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে আমরা 3টা ধাপে করব। একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। তো যখন আমরা এক্স এর সাপেক্ষে করব তখন ওয়াই জেড কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে, যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন এক্স জেড ধ্রুবক থাকবে, এবং যখন জেড এর সাপেক্ষে করব তখন এক্স ওয়াই ধ্রুবক থাকবে। তাহলে লিখি
ওয়াই জেড কে ধ্রুবক ধরে 2 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায়। আচ্ছা, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এখানে যদি ডি থাকতো ওটাকে বলা হয় পূর্ণ ডিফারেন্সিয়েশন। ওকে, এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন, আর ডি থাকলে সেটাকে বলা হয় পূর্ণ ডিফারেন্সিয়েশন। তো এটাকে আমরা দুইবার, তো একই, এটার ক্ষেত্রে আহামরি কোনো চেঞ্জ নাই। এখানে ডি, অনেকে ডিও ব্যবহার করে, অনেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও ব্যবহার করে। তো করলে কি পাওয়া যাবে, সাইকে এক্স এর সাপেক্ষে দুইবার ব্যবকলন করলে হয় ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এক্স কে ব্যবকলন করছি তাহলে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার অফ এক্স, আর ওয়াই জেড কি আছে, কনস্ট্যান্ট হিসেবে আছে। তো এটাকে আমরা ধরে নিলাম 3 নম্বর সমীকরণ। এখন আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তো এক্স জেড কে ধ্রুবক ধরে ওয়াই এর সাপেক্ষে যখন করবো তখন তো এক্স জেড ধ্রুবক থাকবে। এক্স জেড কে ধ্রুবক ধরে 2 নম্বর সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে দুইবার ব্যবকলন করলে কি পাওয়া যায়, যেহেতু সাই কে ডিফারেন্সিয়েশন করছি, ফাংশন সাই এটাকে, তাহলে ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার, কেননা দুইবার ডিফারেন্সিয়েশন হচ্ছে। কাকে কার সাপেক্ষে হচ্ছে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে এর সাথে ওয়াই কে লিখে নিব ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার অফ ওয়াই, এবং কনস্ট্যান্ট থাকছে কে কে, এক্স জেড। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমাদের টার্গেট কি, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স ওয়াই কে ধ্রুবক ধরে 1 নম্বর সমীকরণকে জেড এর সাপেক্ষে দুইবার ব্যবকলন করলে কি থাকে, যেহেতু সাই কে করছি তাহলে ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার অফ সাই ইকুয়াল টু, যেহেতু জেড এর সাপেক্ষে তাহলে ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার অফ জেড, আর কনস্ট্যান্ট কে কে, এক্স আর ওয়াই। এটাকে ধরে নিলাম 5 নম্বর সমীকরণ। তো আমরা আপাতত এই এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার পাচ্ছি, কিন্তু আমাদের এখন দরকার কি, এই যে সাই এর যে ফাংশন, এটা দরকার। তো আমরা যে মানগুলো এখান থেকে পেয়েছি, এই যে এইটা এই চারটা মানটাকে আমরা 2 3 4 5 নম্বর সমীকরণের এই চারটা মানটাকে আমরা এখন বসাবো এই 1 নম্বর সমীকরণে। এই যে এই জায়গাটাতে আমরা এই চারটা মান বসাবো। তো এই চারটা মান বসালে সমীকরণটা কি দাঁড়ায়, এই যে এখানে আমরা বসাচ্ছি হচ্ছে ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ারের মানটা, এখানে বসিয়েছি ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ারের মানটা, আর এখানে বসিয়েছি ডেল স্কয়ার সাই বাই ডেল জেড স্কয়ারের মানটা, প্লাস 8 পাই স্কয়ার এম বাই এস স্কয়ার ই ই, তারপর এই যে এখানে ছিল কি সাই এক্স ওয়াই জেড, তো সাই এক্স ওয়াই জেড এর মান কি কি পেয়েছি, এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড, তো এটাকে এখানে বসালাম এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড ইকুয়াল টু 0। তো এটাকে ধরে নিলাম আমরা 6 নম্বর সমীকরণ। এখন সবচেয়ে বোঝার যে বিষয় সেটা হলো, এই যে 6 নম্বর সমীকরণে, এই সমীকরণটা থেকে আমরা এই যে ওয়াই ওয়াই জেড জেড কে আউট করে দিব, এক্স এক্স জেড জেড কে আউট করে দিব, এক্স এক্স ওয়াই ওয়াই কে আউট করে দিব। তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে অবশ্যই এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড দিয়ে ভাগ করে নিতে হবে। তো এর নিচের এই এক্স ওয়াই জেড কে আপনারা বলার সময় বলার দরকার নেই, এটা যেহেতু অক্ষ হিসেবে থাকছে তো এটাকে বলতে হবে না। তো আমরা কি করব, এক্স ওয়াই জেড দিয়ে এই সমীকরণটাকে ভাগ করব, তাহলে কিন্তু এগুলো আউট হয়ে যাবে। আর সেই সাথে আরো একটা জিনিস আউট করতে হবে, 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার কে, এবং এই তিনটা তো আউট হয়ে যাচ্ছে ভাগ করে নিলে এক্স ওয়াই জেড দিয়ে। তো 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার কে আউট করার জন্য কি করতে হবে, এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে। কি এর উল্টো, কি এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম, এইটা দিয়ে এই সমীকরণটাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি যে 6 নম্বর সমীকরণকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ এবং এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি হবে, এখান থেকে এই দুইটা চলে যাবে, এই দুইটা চলে যাবে। আচ্ছা, এখান থেকে এই দুইটা চলে গিয়ে থাকবে কি, ওয়াই জেড চলে গিয়ে থাকবে হচ্ছে 1/x, যেহেতু এই তিনটা কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে ভাগ করছি, তাহলে এখান থেকে ওয়াই আর জেড, এই ওয়াই জেড এর সাথে ভাগ হয়ে চলে যাবে, শুধু থাকবে এক্স। তো এক্সটা কি আকারে থাকবে, ভাগ আকারে, মানে 1/x আকারে। এখানে থাকবে 1/x জেড, চলে গেলে থাকবে কি ওয়াই, অর্থাৎ 1/y আকারে। আর এখানে ওয়াই, যে এক্স আর ওয়াই চলে গেলে থাকে কি জেড, তো সেটা থাকবে 1/z আকারে। ওকে, আর সেই সাথে যেহেতু আমরা এই সমীকরণটাকে এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম দ্বারা গুণ করছি, তাহলে সবার সাথে কিন্তু একটা করে এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম থাকবে, এবং এখান থেকে এই 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ারটা এর সাথে গুণ হয়ে কেটে যাবে, এবং এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড তো এর সাথে ভাগ হয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে শুধু থাকবে কি ই। তো দেখা যাক সমীকরণটা কি দাঁড়ায়। আচ্ছা, তাহলে এই যে সমীকরণটা আমি যেভাবে বলেছিলাম সেভাবেই এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম সবার সাথে গুণ হবে, এবং ওয়াই জেড কেটে গিয়ে থাকে হচ্ছে 1/x ডেল স্কয়ার এক্স বাই ডেল এক্স স্কয়ার, তো ওখানে ছিল। সেই সাথে ওয়াই অক্ষটার ক্ষেত্রে ওইভাবে হবে, এবং জেড অক্ষের ক্ষেত্রেও একই রূপ। শুধুমাত্র এখান থেকে কি হয়েছে, এখান থেকে এইচ স্কয়ার এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম দিয়ে 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার আউট হয়ে গিয়ে শুধু থাকে, শুধু এখানে কি থাকে ই, কারণ এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড ওই তিনটাও কিন্তু ভাগ হয়ে উঠে যাবে। তাহলে এই সমীকরণটাকে আমরা ধরি 7 নম্বর সমীকরণ। এখন এই 7 নম্বর সমীকরণ থেকে আমরা ই এর মানটা বের করে নেব। যেহেতু এই কণাটি কি আছে, বাক্সের ভিতরে আছে, তো আমরা জানি বাক্সের ভিতরে কণাটির মোট শক্তি
ধ্রুবক। তো মোট শক্তি কি কি? মোট শক্তি হচ্ছে 3 অক্ষ বরাবর শক্তি। তাহলে মোট শক্তি E ইকুয়াল টু 3 অক্ষ বরাবর কি কি? EX প্লাস EY প্লাস EZ, কারণ এটা কি ত্রিমাত্রিক বাক্স, এই জন্য 3 অক্ষ বরাবর শক্তিটাই হবে মোট শক্তি। তাহলে এবার আমরা E এর এই মানটাকে এই 7 নম্বর সমীকরণে বসাই। তাহলে 7 নম্বর হতে কি পাই? এই পর্যন্ত লিখে নিতে হবে, শুধুমাত্র E এর জায়গায় হবে EX প্লাস EY প্লাস EZ ইকুয়াল টু 0, এটাকে ধরে নিলাম 8 নম্বর সমীকরণ। এখন এই 8 নম্বর সমীকরণটা তো ত্রিমাত্রিক ভাবে আছে, তাই না? তো ত্রিমাত্রিক ভাবে তো আর সমাধান করা যায় না, এর জন্য আমরা একমাত্রিক হিসাব করে নেব, অর্থাৎ অক্ষগুলোকে আলাদা করে নেব। এক্স অক্ষের জায়গায় EX, এই যে এই এক্স অক্ষের ফাংশন আর এক্স অক্ষের শক্তিকে একসাথে রাখবো, ওয়াই অক্ষের ফাংশন ওয়াই অক্ষের শক্তিকে একসাথে রাখবো, জেড অক্ষের ফাংশন জেড অক্ষের শক্তিকে একসাথে রাখবো, এরকম করে 3টা সমীকরণ বা 3টা পার্টে ভাগ করে নেব। ওকে, তাহলে আমরা লিখি যে 8 নম্বর সমীকরণের ত্রিমাত্রিক ধারাকে 3টি একমাত্রিক ধারায় 3টি সমীকরণে ভাগ করে কি পাই? এক্স অক্ষ বরাবর এটা হবে হচ্ছে এইটা প্লাস শক্তির সমীকরণ, শক্তির অক্ষ EX ইকুয়াল টু 0, এবং ওয়াই অক্ষ বরাবরও একই হবে। তো আচ্ছা, তো ওয়াই অক্ষ জেড অক্ষের দিকে পরে যাব, আগে এক্স অক্ষের এই সমীকরণটাকে আমরা একটু কারেকশন করে নিই। যেমন এখান থেকে যদি ইএক্স ইএক্স কে ওই সাইডে পাঠানো হয়, বাম ডান সাইডে পাঠানো হয়, তাহলে ইএক্স ডান সাইডে গিয়ে কি হয়ে যাবে? প্লাস ইএক্স মাইনাস ইএক্স হয়ে যাবে। এবং এই সাইড থেকে যে এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম কে ওই সাইডে পাঠালে সেটা ইএক্স এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে উল্টে যাবে, এটা এই পাশে গিয়ে উল্টে যাবে, তাহলে 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার থাকবে এখানে। আর 1 বাই এক্স, এটা ডান সাইডে এসে উল্টে গিয়ে শুধু এক্স আকারে থাকবে। এখন যদি এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস ইএক্স ইন্টু এটা, টোটাল অংশটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0, এটাকে ধরে নিলাম 9 নম্বর সমীকরণ। এবার আমরা আসি ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর কি হবে? এইটা প্লাস ইউআই ইকুয়াল টু 0। তো ইউআই কে বাম সাইডে নিয়ে ডান সাইডে নিয়ে গেলে মাইনাস ইউআই, এবং এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম কে ডান সাইডে আনলে উল্টে গিয়ে 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার এর সাথে, এবং 1 বাই ওয়াই কে ডান সাইডে আনলে শুধু ওয়াই উল্টে গিয়ে থাকবে। তো এটাকে আবার বাম সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস আকারে হয়ে যাবে, ইকুয়াল টু 0, এটাকে ধরে নিলাম আমরা 10 নম্বর সমীকরণ এক্স। ওকে, এখন জেড অক্ষ বরাবর ঠিক একই ভাবে জেড অক্ষের যে ফাংশন যোগ শক্তি ইজেড ইকুয়াল টু 0, ওখান থেকে আমরা ওই সমীকরণ থেকে নিয়েছি 8 নম্বর সমীকরণ থেকে। এখন একইভাবে ইজেড কে ডান সাইডে আনলে মাইনাস হয়ে যাবে, এবং এটাকে এই অংশটুকুকে ডান সাইডে আনলে কি হয়ে যাবে? এটা উল্টে যাবে, এবং এটাকে আবার যখন আমরা বাম সাইডে নিয়ে যাব তখন ওটা প্লাস আকারে হয়ে যাবে। তো এটাকে ধরে নিলাম আমরা 11 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এই যে আমরা 9, 10, 11 নম্বর সমীকরণ পেলাম, 9, 10, 11 নম্বর সমীকরণ। আচ্ছা, একটু কারেকশন করে নিই, আপনারা এই যে রেড বক্সের ভিতরে এগুলোকে এখন ধরবেন না, এগুলো কিন্তু এখন নয়, এগুলো এই অংশটুকু শেষ হওয়ার পরে। আমি জায়গার অভাবের জন্য এখানে একটু লিখে রেখেছি, তো এই অংশটা কিন্তু এখন হিসাবের ভিতরে আসবে না। তো আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এই যে 9, 10 এবং 11, এই সমীকরণগুলো হচ্ছে একমাত্রিক বাক্সে অবস্থিত কণার একটা চলকের তরঙ্গ সমীকরণের অনুরূপ। তো এই সমীকরণগুলোকে আমরা এখন সমাধান করব। এই সমীকরণগুলোকে সমাধান করে আমরা কি ফলাফল পেতে পারি? এই সমীকরণগুলো সমাধান করে যে ফলাফল পাওয়া যায় সেটা হলো এখান থেকে একবার ফাংশনের মান আসবে, তরঙ্গ ফাংশনের মান আসবে, এবং একবার শক্তির মান আসবে। কয় অক্ষ? যেহেতু 3টা সমীকরণ 3টা অক্ষ বরাবর এই মানটা সমাধান করে আসবে, তো সমাধান করে যে মানগুলো আসে, আইএক্স, এক্স ও এক্সআই নম্বর সমীকরণগুলো একমাত্রিক বাক্সে অবস্থিত কণার একটি চলকের তরঙ্গ সমীকরণের অনুরূপ। সুতরাং এই তরঙ্গ সমীকরণগুলোর সমাধান থেকে নিম্নলিখিত ফলাফল পাওয়া যায়। এক্স অক্ষ বরাবর কি পাওয়া যায়? এক্স অক্ষ বরাবর তরঙ্গ ফাংশনটা এক্স এক্স ইকুয়াল টু পাওয়া যায় হচ্ছে √2/Lx, Lx কিন্তু এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, সাইন n পাই ল্যামডা বাই Lx ইন্টু এক্স। আর শক্তির মান পাওয়া যায় Ex ইকুয়াল টু nx স্কয়ার h স্কয়ার বাই 8ml স্কয়ার। এটা কিন্তু সূত্র যে একমাত্রিক বাক্সে অবস্থিত কোনো কণার শক্তির সমীকরণ এটা। তো এটা যেহেতু এক্স অক্ষ বরাবর, এজন্য এটাকে আমরা এক্স লিখে নিয়েছি সাইডে সবগুলো। আর এটাও কিন্তু সূত্র, তরঙ্গ ফাংশন। আর ওয়াই অক্ষ বরাবর কি পাওয়া যায়? ওয়াই ইকুয়াল টু √2/Ly সাইন ny পাই বাই Ly ইন্টু ওয়াই, এবং শক্তি সমীকরণ ইউআই ইকুয়াল টু ny স্কয়ার বাই h স্কয়ার বাই 8mly স্কয়ার। জেড অক্ষ বরাবর কি? জেড ইকুয়াল টু √2/Lz সাইন n জেড পাই বাই Lz ইন্টু জেড, এবং ইজেড ইকুয়াল টু কি পাওয়া যায়? nz স্কয়ার বাই nz স্কয়ার h স্কয়ার বাই 8ml জেড স্কয়ার। এটা কিন্তু জেড জেড। ওকে, তাহলে এখন আমরা এই যে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এই মানগুলোকে কেন বসালাম? ওই যে আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে তরঙ্গ ফাংশন, টোটাল তরঙ্গ ফাংশন 2 নম্বরে ছিল সাই চলকের পৃথকীকরণ পদ্ধতি অনুসারে যেটা পেয়েছিলাম, সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড। তো এইখানেই আমরা এই 3টা মানকে বসাবো, বসালে মানটা দাঁড়ায় এই, এবং এইখান থেকে আবার
√2 তার মানে তিনটা গুণ করলে √8, √LX, √LY, √LZ, তিনটাকে একসাথে লিখলে √LX, LY, LZ। তাহলে থাকে সাইন এন পাই NX পাই বাই LX ইন্টু AX, সাইন এন পাই Y বাই LY ইন্টু Y, সাইন এন পাই NZ পাই বাই LZ ইন্টু Z। তো এটাকে বলা হচ্ছে আহ, মোট তরঙ্গ ফাংশনের সমীকরণ। ওকে, অর্থাৎ ত্রিমাত্রিক বাক্সে অবস্থিত কোনো কণার জন্য শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সমাধান এটা। এখন আমরা কি করবো, একটা শক্তির সমীকরণটা দেখবো, কারণ অনেক সময় শক্তির সমীকরণটাকে প্রতিপাদন করে দেখাতে পারে। তো শক্তির সমীকরণটা খুবই সহজ, যে আমরা জানি মোট শক্তি EX প্লাস ইউআই প্লাস ইজেড, তিন অক্ষ বরাবর। তাহলে এখন EX, EY, EZ এর মানটা তো আমরা এখান থেকে অলরেডি পেয়ে গিয়েছি, যে EX এর মান এত, ইউআই এত, ইজেড এত। তো এই তিনটা মানটাকে আমরা এখন ওই মোট শক্তির জায়গায় বসিয়ে দেবো। এই যে NX h স্কয়ার বাই 8 ml x স্কয়ার প্লাস NY h স্কয়ার বাই 8 ml y স্কয়ার প্লাস NZ h স্কয়ার বাই 8 ml z স্কয়ার এখন যদি এখান থেকে আমরা h স্কয়ার বাই 8m কমন নেই, কারণ এটা কিন্তু তিনটার ভিতরে আছে, তাহলে h স্কয়ার বাই 8m কে কমন নিলে কি থাকে, NX বাই LX স্কয়ার, NY স্কয়ার বাই LY স্কয়ার, এটা কিন্তু স্কয়ার, NX স্কয়ার, NX স্কয়ার বাই LX স্কয়ার, NY স্কয়ার বাই LY স্কয়ার প্লাস NZ স্কয়ার বাই LZ স্কয়ার। তো এইটাকেই বলা হচ্ছে ত্রিমাত্রিক বাক্সে অবস্থিত কোনো কণার জন্য শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণের শক্তির সমাধান, শক্তির সমীকরণ। আর যে কিউবিক বক্স, এই কিউবিক বক্সের ক্ষেত্রে এটা লাগবে হচ্ছে ডিজেনারেসি নির্ণয় করার সময়। এটা আমি নেক্সট ভিডিওতে বলবো, ডিজেনারেসি বা সমশক্তিতা নির্ণয়ের ক্ষেত্রে যে কিউবিক বক্সের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হয়, দৈর্ঘ্যের মানটা হয় L। আর তাহলে দৈর্ঘ্যের মান যদি L1, L2, L3 ইকুয়াল টু L হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই যে LX, LY, LZ, এটাকে X ধরি, X, Y, Z। তাহলে LX, LY, LZ এর জায়গায় শুধুমাত্র L থাকবে, আর এখানে কি হয়ে যাবে, NX স্কয়ার প্লাস NY স্কয়ার প্লাস NZ স্কয়ার কমন হিসেবে থাকবে, h স্কয়ার বাই 8 ml স্কয়ার। তো এটা কিউবিক বক্স, বা যখন আমরা ডিজেনারেসি নির্ণয় করবো তখন এই সমীকরণটা প্রযোজ্য হবে। এটাকে আপাতত এই সমীকরণ প্রতিপাদনের জন্য কোনো দরকার নেই। তো এখান থেকে আমরা দুইটা পাচ্ছি, মোট শক্তির সমাধান পাচ্ছি এবং তরঙ্গ ফাংশনের সমাধান পাচ্ছি। তো এই দুইটা সমীকরণই এখানে প্রযোজ্য। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।